সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে। 13 তারিখ ছিল সেটা, সেই দিনই এই সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের প্রথম দিন ছিল এবং সেই কন্টেন্টের আমার শিরোনাম ছিল যে নির্বাচন সুপ্রিম কোর্ট বার স্টাইল। এতে একটা বিভ্রান্তি তৈরি হয়। বিভ্রান্তিটা এখানে, অনেকে হয়তো মনে করবেন সুপ্রিম কোর্ট বারে বোধহয় এভাবেই নির্বাচন হয়, মানে এর আগে এভাবেই হয়েছে। কিন্তু যারা জানেন তারা জানেন যে সুপ্রিম কোর্ট বারের 77 বছরের ইতিহাসে এ ধরনের নির্বাচন কখনো হয়নি। মানে এটাকে আপনি বলতে পারেন টোটালি একতরফা একটা নির্বাচন। এই নির্বাচনে 42 জন প্রার্থীকে তারা মনোনয়নপত্র জমা দিয়েছিল, তার সঙ্গে ফি জমা দিয়েছিল, যে ফি নাকি আবার ফেরতযোগ্য নয়, এবং তাদের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই লোকগুলো আওয়ামীপন্থী আইনজীবী, অতএব তারা নির্বাচন করতে পারবে না। একজন লোক কোন পন্থী হবে না হবে এটা তার ব্যক্তিগত ব্যাপার এবং এটা তার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়। এ ধরনের ঘটনা সুপ্রিম কোর্ট বারের কোনো নির্বাচনে এর আগে হয়েছে কেউ বলতে পারবে না। দেখুন, সর্বশেষ যে নির্বাচনটা হয়েছিল 2024-এর সেই গণ অভ্যুত্থানের আগে, সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেই নির্বাচনে সভাপতি পদে কিন্তু বিএনপি পন্থী একজন আইনজীবী বিজয়ী হয়েছিলেন, মহাবুদ্দিন খোকন, যিনি এবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। তখন ওই নির্বাচনে অনেক বিতর্ক ছিল, সাধারণ সম্পাদক পদে কেউ কেউ জোর করে পাশ করতে চেয়েছিল, নানা ধরনের ঝামেলা হয়েছে, কিন্তু নির্বাচনে কিন্তু সবাই অংশ নিয়েছে। এবার আপনি অর্ধেকের মতো লোককে নির্বাচনে অংশই নিতে দিলেন না। কেন দিলেন না? কোন আইনে দিলেন না? কোন গোজামিল করে দিলেন না? এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং আমার এই ধারণা এটা নিয়ে আলোচনা হতে থাকবে আগামীতেও। এবং সবচেয়ে বড় কথা হলো, এই যে আলোচনা হতে থাকবে, এই আলোচনার নেতিবাচক যে দিকটা, নেতিবাচক যে ইঙ্গিতটা, সেটা কিন্তু যাবে এই আইনজীবীদের উপর না, খোদ বিএনপির উপর। বিএনপিকে দায় নিতে হবে। বিএনপি রাজনৈতিক দল হিসাবে এ ধরনের গায়ের জোরের একটা নির্বাচনকে কেন হতে দিল এবং তার সমর্থিত আইনজীবীদের মাধ্যমে, এটা পরবর্তীতে এই প্রশ্নের জবাব বিএনপিকে বারবার দিতে হবে। এটা হলো আমার অবজারভেশন। দেখুন, আমি একটু আপনাদের ব্যাখ্যা করলে বুঝবেন। আমি যদি গত 5 বছরের হিসাবটা আপনাদের কাছে দিই, প্রতি বছরের নির্বাচন হয়, কিন্তু 5 বছর হিসাবে আপনি দেখবেন যে এবারের মতো এত কম ভোট আর কখনো পড়েনি। 2020-21 সালে যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনে 76% ভোট পড়েছিল। মানে মোট ভোটার ছিল 7,781 জন, ভোট পড়েছিল 5,940টি। খেয়াল করবেন, তার মানে 76% ভোট পড়েছিল। 2021-22 যে নির্বাচনটা হয়েছিল, সেখানে ভোট পড়েছিল প্রায় 72%-এর মতো, কম বেশি হবে হয়তো একটু, ধরেন আপনার 68 থেকে 72%-এর মতো। 2022-23 যে নির্বাচনটা হয়েছিল, সেখানেও ভোট পড়েছিল এরকম 65 থেকে 70%-এর মতো, এবং 2023-24 যে নির্বাচনটা হয়েছিল, সেখানেও ভোট পড়েছিল প্রায় 60 থেকে 62%-এর মতো। এবং সর্বশেষ গতবার যেটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ নির্বাচন বলি আমরা, খুব মানে একটা উত্তেজনা হয়েছিল, মারামারির মতো হয়েছিল, ভোট ছিনতাইয়ের মতো অবস্থা, ভোট গণনার সময় হইচই, অনেক কিছু, সেই নির্বাচনেও কিন্তু ভোট পড়েছিল 50%-এর বেশি। আর এবার একটা গণতান্ত্রিক সরকার, এরা এতদিন যে কটা বললাম এর আগে, ওই সময় আমরা বলি যে শেখ হাসিনা সরকার ছিল, এবং শেখ হাসিনা সরকারকে তো আমরা স্বৈরাচারী সরকারই বলি, তাই না? স্বৈরাচারী সরকারে আমাদের এরকম ভোট পড়েছিল এবং সেই ভোট পড়া নিয়ে কোনো দলের কোনো আপত্তি ছিল না, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই অংশ নিয়েছিল, তারপরে এরকম ভোট পড়েছিল। এবারে গণতান্ত্রিক সরকারের আমলে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়নি। আওয়ামী লীগকে ঠিক দেখেন, কোনো রাজনৈতিক দল নেই। আওয়ামী লীগ এই অজুহাতে তারা আওয়ামী লীগ করেন, অথবা আওয়ামী লীগ মতাবলম্বী, অথবা আওয়ামী মতকে ধারণ করেন, এই ধরনের একটা অজুহাতে বাদ দিয়ে দেওয়ার পর একচেটিয়াভাবে বিএনপি জিতেছে। 14টা আসনের মধ্যে তারা 13টাই পেয়েছে, একটা পেয়েছে জামাতের লোক। বিশাল জয়, ভূমিধর জয়, তাই না? কিন্তু এই ভূমিধর জয়ের চেহারাটা কি? চেহারা হলো এবার ভোট পড়েছে মাত্র 36.48%। মানে প্রায় 2/3 লোক ভোটই দেয়নি। যারা ভোটার, ওদের মধ্যে 2/3 লোক ভোটই দিতে আসেনি। এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার ছিল 11,097 জন ভোটার ছিল এবার, তার মধ্যে মাত্র 4,048 জন ভোটার ভোট দিয়েছেন, বাকিরা ভোটই দিতে আসেননি। কেন আসেননি? এমন 2 জন আইনজীবীর সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলতে চেয়েছেন যে এটা তো কোনো নির্বাচনই হয়নি, এটা জামাত বিএনপি নির্বাচন, নিজের নির্বাচন, এই নির্বাচনে আমরা যাবো কেন?
দেখুন, সবাই যে জামাত বিএনপি করেন তাও কিন্তু না, হয়তো ওই ধরনের একটা মত প্রকাশ করেন। আমাদের সাংবাদিকদের মধ্যে কিন্তু এরকম দুটো প্যানেল আছে, আমরা জানি। একটা হলো আওয়ামী এবং তার সঙ্গে বামপন্থী এদের সমর্থিত, আরেকটা হলো এই জামাত এবং বিএনপি সমর্থিত। কিন্তু আওয়ামী এবং বামপন্থী সমর্থিত যে সাংবাদিক গ্রুপটা আছে, যে ডিইউজে বলেন অথবা বিএফইউজে বলেন, এরা সবাই কি হয় আওয়ামী লীগ করেন, নাহলে বামপন্থী জাসদ এগুলি করেন? তা কিন্তু করেন না। আমার বিবেচনায়, আমার হিসাবে এখানকার যা আছেন তার অর্ধেকের বেশিগুলো রাজনীতিই করেন না। আগে একটা ডিইউজে ছিল, একটা বিএফইউজে ছিল, সেটাকে কতিপয় নেতা, স্বার্থান্বেষী নেতা, লোভী নেতা, সাংবাদিক নেতা, তারা দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ বিএনপি করে বা দুই ভাগ করে দিয়েছে। এখন যারা নাকি রাজনীতিই করেন না, তারা এটা ফেরাবেন কি করে? তারা তো ফেরানোর কোনো হাতে, তারা তো ক্ষমতাবান না। নেতারা ভাগ করেছেন তাদের সুবিধার জন্য। যেমন আওয়ামী লীগ, আওয়ামী প্রতিনিধি নেতা যিনি, উনি যে বলেছেন এই সমস্ত সাংবাদিক আমার কাছে, কাজেই প্রাইম মিনিস্টার বলেছে আপনি আমাকে হাত রাখলে সবাইকে হাত রাখতে পারবেন। বিএনপি একই কথা বলেছে, এই সব সাংবাদিক আমাদের হাতে, আমাকে হাত রাখেন, আমি সবাইকে আপনার অনুগত করে ফেলাবো। কিন্তু বাস্তবতা কি তাই? তাই না। বললাম তো 60%-এর বেশি সাংবাদিক কোনো দল করেন না। ঠিক একই রকম এই আইনজীবীদের মধ্যে সবাই কিরকম? সবাই এরকম না। যারা প্রার্থী হয়েছেন, নেতা হয়েছেন, তারাও তো একরকম। কিন্তু অনেক আইনজীবী আছেন যারা কোনো দল করেন না, যারা আইনজীবী পেশা। এখন আইনজীবী বার কাউন্সিল যখন নির্বাচনটা হয়, এটা কি দলীয় নির্বাচন? না। তাহলে দলীয় তকমা দিয়ে, দলীয় ট্যাগ লাগিয়ে আপনি একটা বড় একটা অংশকে আপনি নির্বাচনের বাইরে রাখলেন। রাখার পর কি হলো? ম্যাক্সিমাম ভোটার ভোটই দিতে এলো না। কারণ যখন আপনার 36% ভোট হয়, তার মানে কি? তার মানে 63% লোক কিন্তু ভোট দিতে আসেনি। মানে দিতে না আসার সংখ্যাটা যত লোক দিতে এসেছে তার চেয়ে বেশি। তাহলে এটা আপনারা কেন করলেন? দেখেন, আমরা সব সময় সুপ্রিম কোর্টকে মনে করি ন্যায় বিচারের একটা জায়গা। যখন আমি কোথাও বিচার পাবো না, তখন আমি আদালতে যাব। নিম্ন আদালতে বিচার যদি আমি খুশি না হই, আমি এরপর উচ্চ আদালতে যাব। সেখানেও খুশি না হলে আমি একদম সুপ্রিম কোর্টে যাব। এরকম যেখানে আমি বিচারের জন্য, যেটা আমার জন্য সর্বোচ্চ জায়গা, সেখানে নির্বাচনের নামে এটা কি হলো? এখন কেন করতে দেওয়া হলো? কেন করলেন আপনারা এই কাজটা? এই কাজটা করে আপনারা কি আপনাদের পেশার সম্মান বৃদ্ধি করতে পেরেছেন? আপনারা নির্বাচন করেছেন, আপনারা জিতেছেন। কিন্তু যদি সবাইকে নিয়ে নির্বাচন করতেন, হয়তো আপনি জিততেন। দেখুন, এই যে মাহবুবুদ্দিন খোকন, উনি এবার সভাপতি হয়েছেন। এখন তো বিএনপির আমল, এর আগের আমলে 24-25-এ তখন আওয়ামী লীগের ঘোর আওয়ামী লীগের আমল ছিল। সেই সময় কি মাহবুবুদ্দিন খোকন জিতেননি? ভোট কত পেয়েছিলেন জানেন? 24-25-এ মাহবুবুদ্দিন খোকন ভোট পেয়েছেন 2622 ভোট। উনি 2622 ভোট পেয়েছেন। যখন নাকি আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেখানেও মাহবুবুদ্দিন খোকন 2622 ভোট পেয়েছেন। আর এবার আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই, একতরফা বিশাল ব্যবধানে উনি জিতেছেন। উনি এবার পেয়েছেন মাত্র 2984 ভোট, মানে ওই আগের চেয়ে মাত্র 300 ভোট বেশি। তাহলে মাহবুবুদ্দিন খোকনের উনি যে ভোটটা সবসময় পান, এটা তো ওনারই ভোট। এই লোকগুলি ব্যক্তি মাহবুবুদ্দিন খোকনকে পছন্দ করেন। কিন্তু দল টল কোনো বিষয় না রে ভাই। তো ব্যক্তি মাহবুবুদ্দিন খোকন কিন্তু আগের বারও পাশ করেছিলেন, এবারও পাশ করেছিলেন। আগের বারে ওনার বিজয় ছিল একটা সম্মান, আগের বারে ওনার বিজয় যতটা উজ্জ্বল ছিল, এবার কি ততটা উজ্জ্বল হতে পেরেছে? আমি খোকন ভাইকে বলতেছি, ব্যক্তিগতভাবে খোকন ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, ওনাকে আমি খুবই পছন্দ করি, আমার খুব পছন্দের একজন লোক। আমি খোকন ভাইকে বলি, খোকন ভাই আপনি বলেন, আপনি যখন গতবার জিতছিলেন 2622 ভোট পেয়ে, সেই বিজয়টা আপনার জন্য যে গর্বের ছিল, এবারে 2984 ভোট পেয়ে বিজয়টা কি অতটা গর্বের ছিল নাকি এটা কলঙ্কিত ছিল? এই কলঙ্কের ভার আপনি কেন নিলেন? কেবল আপনি নিয়েছেন তা কিন্তু নয়, এই কলঙ্কের ভার কিন্তু আপনার দলকে, মূল দলকে, বিএনপিকে নিতে হবে। আলোচনা আসবে এক সময়, বলা হবে যে বিএনপি আমলে প্রথম সুপ্রিম কোর্টে একতরফা নির্বাচন হয়েছিল। বিএনপি আমলে প্রথম একটা মানে বিপুল সংখ্যা 42 জন প্রার্থীকে, 42 অথবা 40, আমার ঠিক খেয়াল নেই, ধরলাম 40, এতজন প্রার্থীকে আপনারা একটা খোড়া অজুহাতে নির্বাচনের বাইরে রেখেছেন। খুব জরুরি ছিল। এইটা 1 বছরের জন্য একটা নির্বাচন, একটা পেশাজীবী সংগঠনের নির্বাচন। এটার মধ্যে তেমন কোনো মধু তো নাই। কি মধু আছে কিন্তু বলেন, যেটা আপনাকে হতে হবে? সেই নির্বাচনটা আপনারা কলুষিত করলেন, মানে সামান্য একটু লাভ, এটা আপনারা ছাড়তে চাইলেন না। নির্বাচন হলে আমার ধারণা বিএনপি জিততে দিবার, কিন্তু সেইটাকে আপনারা মিনিমাম রিস্ক দিতে চাইলেন না। আপনারা আওয়ামী লীগের লোকজনকে ভয় পেলেন। এটা যদি হয়, তাহলে বিএনপির সামনে যে নির্বাচনগুলি বিএনপি কন্ডাক্ট করবে আগামী 5 বছর,
কি হবে সেগুলোতে? আমরা কতটুকু আশাবাদী হব? অথচ বিএনপি কিন্তু আওয়ামী লীগের 15 বছর ধরে একটা সংগ্রামী করেছে, একটা সুষ্ঠু নির্বাচনে সংগ্রাম করেছে। জনগণকে একটা কথাই বলেছে যে আমরা ভোটের অধিকার চাই, জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে। এই কথাটা বিএনপি গত 15টা বছর ধরে বলে এসেছে। এই তার প্রতিফলন। আপনারা এই ভোট চেয়েছিলেন? লজ্জা, এটা লজ্জা, এটা অপমান। এখানের মাধ্যমে আপনারা প্রমাণ করলেন এর মাধ্যমে যে আসলে আপনারা ভোটের অধিকার চান নাই। শেখ হাসিনাও কিন্তু বলতো ভোট ও ভাতের অধিকার, এবং ভোট ও ভাতের অধিকার উনি যা দিয়েছিলেন সেটা নিয়ে আমরা ক্ষুব্ধ ছিলাম, রাগান্বিত ছিলাম, এবং এক পর্যায়ে ওনাকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। তো আপনারাও কি সেই একই ভোট এবং ভাতের অধিকার অথবা ভোট ও কার্ডের অধিকার, আমি জানি না তার সঙ্গে আপনি কি যোগ করবেন, বলছেন, কিন্তু করছেনটা কি? আপনাদের কথা এবং কাজের মিলটা কোথায়? আপনি নানা রকম অজুহাত দিচ্ছেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। কিভাবে নিষিদ্ধ করা হয়েছে? কবে নিষিদ্ধ করলো? আওয়ামী লীগের বিচার করবেন আপনারা, আইসিটিতে করেন বিচার। বিচার শুরু করছেন না কেন এখনো? বিচার এখনো শুরু করছেন না কেন? গত বছর আপনারা এই আপনার কি বলে সন্ত্রাসবিরোধী আইনে চেঞ্জ করছেন যে দলের বিরুদ্ধে বিচার করা যাবে। তো 1 বছর হয়ে গেল, এখন বিচার শুরু করেন না কেন? বিচার শুরু করেন, দেখা যাক বিচারে কি হয়। এবং বিচার শেষ হওয়ার আগেই আপনি একটা প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করেছিলেন। যে সুপ্রিম কোর্ট বারে একজন নির্বাচন করবে, এটা কি আওয়ামী লীগের রাজনীতি? এর রাজনীতি কোথায়? এটা কি আওয়ামী লীগের স্লোগান হচ্ছে? আওয়ামী লীগের মতাদর্শের আলোচনা হচ্ছে? এখানে আওয়ামী লীগ কোথায়? তারা কি বলেছে আমি আওয়ামী লীগ করি? একজন লোক যদি বলে যে আমি কোনো রাজনৈতিক দল করি না, তাকে আপনি কিভাবে অন্য একটা দলের সঙ্গে ট্যাগ লাগাবেন? কোন আইনে লাগাবেন? কিভাবে লাগাবেন? এটা কি হয়? আমি জানি না এসব প্রশ্নের উত্তর বিএনপি কিংবা বিএনপি মনোভাবাপন্ন এই যে বিজয়ী আইনজীবীরা দেবেন কিনা। তবে আমরা জনগণ এই সমস্ত প্রশ্নের জবাবের জন্য অপেক্ষা করব। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।